সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্চ ফর ইউনুস, এই যে একটি আন্দোলনের জন্য আমি যশোরী ডাক দিয়েছি, আপনারা কে কে থাকতে চান সেটি আপনাদের চিন্তা করতে হবে। তবে মনে রাখবেন, আমি ফিলিস্তিনের দুঃখী মানুষের সাথেই রয়েছি। তবে আমার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে ডাক দেওয়া, এটি মার্চ ফর গাজা নয়, মার্চ ফর ডেমোক্রেসিও নয়, এটি হলো মার্চ ফর ইউনুস নিয়ে ডাক দেওয়া। প্রথমে আমি আপনাদেরকে আল কোরআন থেকে জানিয়ে দিব যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কেন এই ডাক দিয়েছি। কোরআনের ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, যেখানে রুক্ষ এবং দুর্ধর্ষ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না। তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে। এই আয়াতের দৃষ্টিতে আমি না ভারতের মার্চের জন্য লং মার্চ করতে রাজি, না ফিলিস্তিনের জন্য লং মার্চ করতে রাজি। কারণ আমাকে প্রথমে দেখতে হবে আমার এই ভূখণ্ড যেখানে আমি জন্ম নিয়েছি, যেটি একের পর এক স্বাধীন হয়েও এখানের মানুষ গোলামির জিনজির থেকে রক্ষা পায়নি। হোক সেটি ব্রিটিশ ভারতের যুগে, হোক সেটি মুঘলদের যুগে, হোক সেটি আজাদ হিন্দের যুগে, হোক সেটি পাকিস্তান তথা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যুগে, হোক সেটি হিন্দুস্তানের যুগে, আর হোক সেটি নতুন বাংলাদেশের যুগে। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি বলেছিলেন এদেশে ন্যায় বিচার কায়েম করতে হবে, আর ন্যায় বিচার কায়েম হলে সবাই সঠিক বিচার পাবে। ন্যায় বিচারে লেখা নেই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান এদের আলাদা আলাদাভাবে বিচার করতে হবে, না। তা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই, ন্যায় বিচার নিয়ে এই রব্বানি প্ল্যানে ৫ নম্বর সূরা আল মায়েদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর আমি মানুষের জন্য বিশেষ আইনে লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সদাকা করে দেয়, মাফ করে দেয়, তবে সেটা তো তার জন্য কাফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধরনের বিচারক সমাজিত দুর্নীতি বা জালিম। এই আয়াতের মাধ্যম দিয়ে আমি শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুলকে বলতে চাই, যদি এই প্ল্যান মতে আপনি বিচার না করতে পারেন, এই কালে এবং পরকালে আপনাকে অনেক অপমান সহ্য করতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশকে গড়ার জন্য তিনি চান সংস্কার করতে। সংস্কারের জন্য আমি ৪ নম্বর সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াত ওনাকে জানিয়ে দিতে চাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা সেই পদের উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের ওয়াজ করছেন। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব কিছুতে দেখছেন।
আশা করি এই আয়াতগুলিকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবার আসুন নির্বাচন নিয়ে যারা তাসবিহ পড়ছেন এই মুহূর্তে, নির্বাচন একটি ভাওতাবাজি। কেন ভাওতাবাজি তা আমি বুঝিয়ে আপনাদেরকে বলবো, আশা করি আপনারা এই ভাওতাবাজি বুঝতে পারবেন। ধরুন বাংলাদেশ মোট 100 জন ভোটার রাখে, এই দেশে 100 জন ভোটার আছে, তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন মানুষ, আওয়ামী লীগকে ভোট দিল 25 জন মানুষ, জামাতকে ভোট দিল 20 জন মানুষ, জাতীয় পার্টিকে ভোট দিল 15 জন মানুষ, অন্যান্যদের ভোট দিল 10 জন মানুষ। তাহলে এখানে জয়কে জয় নিশ্চিত বিএনপি। তার মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোট দেয় নাই। তো বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি জয়ী। তার মানে 100 জনের মধ্যে 30 জনের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। এটাই ভাওতাবাজি। গণতন্ত্রের দৃষ্টিতে এটাই গণতন্ত্রের ভাওতাবাজি, বাই দি পিপল, ফর দি পিপল, অব দি পিপল। এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার। এ কারণেই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে টাইম দিতে চাই এবং জাতিকেও টাইম দেওয়া প্রয়োজন সংস্কারের জন্য, যেন এই ধরনের ভাওতাবাজি করে কেউ দেশ পরিচালনা করতে না পারে। আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে, যেটি আমরা শুনেই চলেছি। একটি দল যত শতাংশ ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে। এই সিস্টেম চালু হলে গণতান্ত্রিক ভাওতাবাজি কিছুটা কমে আসবে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি সাহসের সাথে এগিয়ে যান। আমরা বাংলাদেশি সেবা পার্টি তো আপনার সাথে আছি। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে বলছি, আপনি পারবেন এই দেশকে দালাল মুক্ত এবং র মুক্ত বাংলাদেশ গড়ে দিতে। এছাড়া বাংলাদেশের তরুণরা আপনার সাথে তো আছেই। আপনার একটি টেলিফোন শোনার সাথে সাথে আশিক চৌধুরী চলে আসছে, এইভাবে আরও অনেকেই আসবেন। আর আমি আপনাকে গুজারিশ করব, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, আবার সাংবাদিক ইলিয়াস, এদের মতো যারা ভিন দেশে রয়েছে তাদেরকে নিয়ে আসুন। আর এখন আমাদের খুশি, ভারত আমাদের চিরশত্রু এ প্রজন্ম এই কথাটি বুঝে আজ তারাই বাংলাদেশের দেশপ্রেমিক শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছে। এখন যারা বলে চলেছে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তো বিগত 53টি বছর তারা কি করেছেন, কোন ধরনের সমস্যার সমাধান তারা করতে পেরেছেন? বরংশ দেশটিকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। আর তারা, বিশেষ করে বিএনপি, যদি আরও 10 বছর আন্দোলন করত তবুও হাসিনার গদি থেকে নামাতে তারা পারত না। আবার কিছু নিকৃষ্ট বাংলাদেশি কীট রয়েছে, স্বদেশকে আক্রমণ করতে শত্রুদেরকে আহ্বান করা এই খুনি হাসিনা, এই কিটনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কিট লীগ। আমাদের দেশে অল্প কিছু ইতর রয়েছে, ছেঁচড়া রয়েছে, অথর্ব এবং অপদার্থ রয়েছে। এরা ব্যতীত দেশের প্রায় সব মানুষই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যাবজ্জীবন ক্ষমতা দিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি না চাইলেও তাকে যাবজ্জীবন সশ্রম ক্ষমতা ভোগ করতে হবে। 18 কোটি মানুষের দেশে 1 কোটির কম জঘন্য এই অপদার্থ, এই চেঁচামেচি করা কিছু অথর্ব নেতানেত্রী এবং কর্মী রয়েছে। এই স্বল্প সংখ্যক অপরিণামদর্শী দেশদ্রোহীর স্বর
ভেঙ্গে গঙ্গানি উঠতে বেশি সময় লাগবে না। তাই আপামর জনসাধারণের আস্থা এই মুহূর্তে আল্লাহ তাআলার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর। আর তিনি কন্টিনিউ দেশের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। ওনার পিছনে কাজ করে যে কেউ ইতিহাসের অংশ হতে পারে, আবার ওনার পিছনে লেগে আস্থা করেও নিক্ষিপ্ত হতে পারে কেউ কেউ। যে কেউ ওনাকে নিয়ে সামান্যতম নেগেটিভ কিছু বললেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক রিয়াকশন সেই লোকের বিরুদ্ধে প্রায় সব ক্ষেত্রে 90% দেখা যায়। অথচ এই বাস্তবতা দেখেও পরের অপদার্থগুলো আগের অপদার্থগুলোর এই দুঃখজনক বিরুদ্ধাচারণ বা বিরুদ্ধবাদিতা থেকে শিক্ষা গ্রহণ করে না। খুনি হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করছে না খুনি খালেদা এবং তার দাসদাসীরা। কি আশ্চর্য এদেশের আহম্মকি! বিএনপি এবং আওয়ামী লীগ এরা মূলত যমজ দুই ভাই। এদের দুজনকে আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দিব। এদেশের মানুষ কেন সত্যকে খুঁজে পায় না, এই উদাহরণ থেকে আপনাদের বুঝতে হবে সত্য এবং মিথ্যাকে যদি আমরা যমজ দুই ভাই মনে করি, তা না হলে কেন একজনকে ডাকলে অন্যজন অটোমেটিক চলে আসে। যেমন আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল রয়েছে। বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আবার বিএল বাংলাদেশ আওয়ামী লীগ। এই উলামা লীগ আর উলামা দল এরা কখনো এ পার্টি কখনো ও পার্টি, এই কাজ এরা করেই চলেছে। জামাত শিবিরও সাথে রয়েছে। ভাই না হলেও অন্তরঙ্গ বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। সৃষ্টির শুরুতে এরা একসাথে ছিল। এখন সত্য কেন আড়ালে থাকে গল্পটা একটু জেনে নিন আর একটু শুনে নিন। একটি হচ্ছে কোরআনের মহাসত্য, আর এর বিপরীত মহামিথ্যা। একদিন সত্য আর মিথ্যা একটা পরিষ্কার কুয়ার পাশে বসেছিল। মিথ্যা বলল, চলো গোসল করি। সত্য পরিষ্কার পানি দেখে রাজি হলো। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ল কুয়ায়। গোসলের মাঝপথে দুজন ডুবের প্রতিযোগিতা খেলছিল। সত্যকে ডুবে রেখে মিথ্যা কুয়া থেকে উঠে সত্যের পোশাক পরে পালিয়ে গেল। সত্য ডুব থেকে উঠে দেখে মিথ্যা নাই, তার পোশাকও নাই। রেগে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু উলঙ্গ সত্যকে দেখে সিসি করে ধিক্কার দিতে লাগলো সমাজের মানুষ। এমনকি তেড়েও এলো মারতে। সত্য অনেক চেষ্টা করেও তাদেরকে প্রকৃত ঘটনা বোঝাতে ব্যর্থ হলো। শেষে রাগে দুঃখে অপমানে ফের কুয়ায় নেমে গেল সত্য। তারপর থেকে সত্য আর কখনো লোকালয়ে আসতে পারছে না। আমরা সত্য বলে যাকে দেখেছি সে আসলে সত্যের পোশাক পরা মিথ্যা। সত্যকে পেতে হলে সেচ দিয়ে কুয়ো পানি শূন্য করতে হবে এবং সমাজের সত্যকে আসল সত্যের মুখোমুখি করে প্রকৃত সত্যের অভিমান ভাঙাতে হবে। হয়তো সত্য আড়ালে থাকার কারণে আপনারা যারা আমার শুনছেন, আমার এই উদাহরণও মিথ্যা হয়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সততার কারণে ভালোবাসি, আর তার সততার কারণে আজকে আমরা সম্মান পাচ্ছি, ভালো আছি। নির্বাচিত চোর ডাকাত আর লুটপাটকারীদের চেয়ে অনির্বাচিত সৎ ব্যক্তি দেশ এবং জাতির জন্য অনেক কল্যাণকর, এটি আমাদের জেনে রাখতে হবে। সন্ত্রাসী যেই হোক না কেন, দেশপ্রেমিক ছাত্র জনতার সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ আর করা যাবে না। এবারে সংগ্রাম দেশপ্রেমিক ছাত্র জনতার সংগ্রাম, এটি আমাদের বুকের ভিতরে ধারণ করতে হবে। আর আমাদের দেশের উলামা লীগ, উলামা দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এদেরকে সামনে রেখে আমি আপনাদের একটি শকুনের বাচ্চার ঘটনা বলবো, যে তার বাপের কাছে বায়না ধরল, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল
আর আসার সময় মুখে এক টুকরা শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা এটা তো শূকরের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, বাবা এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, আমি তো মানুষের মাংস খেতে চাই, মানুষের মাংস কোথায়? এবার শকুন কি করলো? শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা হাঙ্গামা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তায় এদেরকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মান দিয়েছি। তো এই আয়াত মতে সম্মানী মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করলেও এরা নিজেদের বানানো ধর্ম, রাজনীতি এই দুটিকে নাম দিয়ে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যায়, যার ফলে তুমি দেখলে আমি কিভাবে এদেরকে এই মারামারিতে এনে দাঁড় করালাম। আর এটি আমাদের দেশের ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান এরা করতেই পারে। ভারত উপমহাদেশের ঘটনা এইভাবেই ঘটানো হয়েছে ব্রিটিশদের মাধ্যম দিয়ে। বাচ্চা তখন বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই তো পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তার ফলটাও তাৎক্ষণিক হয়। তুমি আজই খেতে চেয়েছিলে, তাই ধর্মটাকে ব্যবহার করলাম। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হয়ে একটু সময় নেয়, কিন্তু একবার দাঙ্গা বাঁধলে সেটি আর থামে না। বাচ্চা বলল, বাবা তোমার তো অনেক বুদ্ধি। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মুসলমান, শিয়া সুন্নি, সালাফি এবং হিন্দু মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে। তো মনে রাখবেন, এটি ভারতবর্ষের দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের মারাত্মক ক্ষতি হবে, অনেকে বলে চলেছেন। তাদের কথা ঠিক। যা দেশপ্রেমিক জনগণ উপলব্ধি করতে পারলেও দলবাজ নেতারা স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে একজন রাজার রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা সাধনা করে চলেছি। আমি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্রের বিপরীত রব্বানি তন্ত্র মানি। আর এই রব্বানি তন্ত্র যখন এদেশে কায়েম হবে, তখন 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করে দেওয়া হবে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের মধ্যেকার লোকদের দাঁড় করানোর জন্য খনিজ সম্পদের অর্থ বন্টন করা হবে। খনিজ সম্পদের একটি ব্যাখ্যা হলো দেশের রাজস্ব ভাণ্ডার। তাতে কি হবে? 20 নম্বর সূরা তাহা এর 118, 119 আয়াত দুটির দৃষ্টিতে ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। প্রত্যেকটি নাগরিক ছাদের বাড়ি পাবে, পানীয় জল পাবে, খাদ্য খাবার পাবে, কাপড় চোপড় পাবে। আমাদের এই নতুন বাংলাদেশ আমরা সবাই দেখে নিলাম, 16 বছর মন্ত্রিত্ব পেয়েও পালানোর সময় নিজের স্যান্ডেলটি নিয়ে যেতে পারেনি। তো এদেরকে দেখে পরবর্তী জেনারেশন যারা আবার এইভাবে গদি দখল করবে, তাদেরও চিন্তা
করতে হবে তাদের মাথায় এটি রাখতে হবে। আবার যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি তারা এখন নির্বাচনের তাসবিহ পড়ে। তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, সংস্কার এমনভাবে করতে হবে আর এমনভাবে করা উচিত প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে যেন কেউ ইচ্ছা করলেও স্বৈরাচার হয়ে উঠতে না পারে। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে কোনো মানুষকে গুম, খুন এবং হত্যা না করতে পারে। যদিও আমাদের দেশের ভারতের প্রেতাত্মারা মানবে না, ভারতের রয়ের হয়ে জিএম কাদের বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন বিএনপির ভিতরে ভারতের র মজুদ রয়েছে, রয়ের এজেন্ট রয়েছে। তবেই তো অনেকে বলে চলেছেন নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। 16টি বছর ঘুমিয়ে ঘুমিয়ে কেউ লন্ডনে বসে খেয়েছে, কেউ ভারতের পাঁচাটা হয়ে নিজ দেশে বসে খেয়েছে। এখন তারা নির্বাচনের তসবি জপছে, অথচ জাতি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি 5 বছর সময় দেওয়া হয় তাহলে তিনি দেশকে 55 বছরে এগিয়ে নিয়ে যাবেন। আমিও সেই লোকদের সাথে একমত। আবার মির্জা ফখরুল সাহেব বলেছেন তিনি সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যা এবং রাতে বোল পাল্টান, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতি ওনার মুখ থেকে এই যে কথা কে বের করাচ্ছে এটি কিন্তু জেনে গেছে। জনগণের জন্য কেউ বিএনপি মন্ত্রী হয় না, সবাই নিজ পরিবারের, নিজ সন্তানদের, আবার নিজেদের পকেট ভারী করার জন্য মন্ত্রী, এমপি এবং বড় বড় নেতা, নেত্রী আর কর্মী হয়। এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই জেনে গেছে। দেশের মানুষকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার কাজ করে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিন্তু তাকে আজ ভারতের কথামতো পিছনে ঠেলে দেওয়ার জন্য মীর জাফর খ্যাত কিছু লোক তারা চাচ্ছেন দ্রুত নির্বাচন দিতে। আর এই তসবি পড়তে পড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো আধা পাগল হয়ে গেছেন অনেকের মতে। আবার অনেকের ধারণা হলো ওনাকে পাবনাতে পাঠিয়ে দেওয়া উচিত। আবার বিএনপির ভিতরে এমন কিছু অপদার্থ রয়েছে যারা 3টি জিনিসকে আঁকড়ে ধরে, 3টি জিনিসকে পুঁজি করে রাজনীতি করতে চায়। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, একটি হচ্ছে শেখ মুজিবুর রহমান, একটি হচ্ছে জিয়াউর রহমান। এই 3টি জিনিস পুঁজি করে যারা রাজনীতি করেছে তাদেরকে এখন আর জাতি চায় না। আবার এই বিএনপির কেউ বলছেন এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে মনে করি এটি ওদের খেয়ালি পোলাও, যা ওরাই পাকায়ে খেয়ালে খাচ্ছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই এরকম একটি সরকার বাংলাদেশ কখনো দেখে নাই, যাকে দেশের সবাই পছন্দ করছে, আন্তর্জাতিকভাবেও সবাই সাপোর্ট করে চলেছে। আর তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির দুদু সাহেব বলেছেন বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দেন, না হলে হাসিনার দিকে তাকান। এটি কেন বলছেন? জাতি জানে এটা ওনার নিজের কথা না, এটা হাসিনা থাকলে তো কোনোদিন এরকম কথা ওনার বলার সাহসও থাকতো না। কিন্তু ইনার মুখ থেকে ভারতের র বলাচ্ছেন। রুমিন ফারহানা তিনি বলেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল এত বেশি করছে বিএনপি নেতাকর্মীরা যে এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের জন্য এখন চাঁদা কালেকশন করছে এবং বলছে কি তারেক ভাই আসবে তাই টাকা দিন। এটাই কিন্তু বিএনপি যারা করে, যুব দল বলেন, এদেরই ছাত্র দল, এদেরই এটি হচ্ছে সিম্বল। যারা বলে চলেছেন রাজনীতিবিদদের অনেকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে ধ্বংস করে দিয়ে চলেছেন,
তাহলে তাদের কথাই যদি সঠিক হয়, তার অধীনে সুষ্ঠু নির্বাচন আপনারা কেমনে মানবেন? আবার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষাও বা কেন? আপনারা দেশকে ভালোবেসে থাকলে তাহলে কেন আপনারা মাঠে নামছেন না? আপনাদের কথা মতে যদি আপনারা দেশ এবং জনগণকে ভালোবাসেন, তাহলে সরকারকে নিয়ে মাঠে নামুন। দেখুন জনগণ আপনাদের পক্ষে থাকে না আপনাদের বিপক্ষে, তারাও মাঠে নামে। তো এই কথাগুলি আপনারা কেন বলে চলেছেন? আপনারা যখন দেখছেন যে ডক্টর ইউনূস দেশের ক্ষতি করছে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আপনারা তার কাছে যান এবং যে বলেন যে আপনি দেশ ছেড়ে চলে যান, নির্বাচন দিয়ে আপনি অন্যত্র চলে যান, আমরা দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাব। পারবেন? বুকের পাটা আছে? এখন আপনারা চেষ্টা করুন, কিন্তু ছাত্র জনতা যাদের সাথে আপনারা কোনোভাবেও দেননি মির্জা ফখরুলের কথা মতে, আপনারা এখন একটু চিন্তা করে দেখুন, আপনারা কেন তার বিরুদ্ধে কথা বলে চলেছেন? আপনাদের কাছে কি এমন কেউ আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিপরীত, যিনি এত সুন্দর সফলভাবে রাষ্ট্র চালাতে পারবেন? নেই তো, কোনো দলের কাছে নেই, কোনো পার্টির কাছে নেই। তাহলে একটু চুপ থাকুন না, ওনাকে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন বলেই আমরা আজ সম্মানের সাথে রয়েছি। সম্মানের সাথে আমরা 2025 সালের রমজান মাস আবার ঈদ উদযাপন করতে পারলাম। কারেন্ট ঠিকমতো ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলেছেন যে পলিটিক্যাল পার্টির সকলে আমার কাছে আসে, তখন তাদের একটা কথা থাকে একরকম, আবার যখন চলে যাওয়ার পরে তারা পিছনে অন্য কথা বলে। তো পিছনে আপনারা অন্য কথা বলছেন, সামনে যেটা বলেন পিছনে সেটা বলেন। এক চেহারার হন, দুমুখো কেন? তো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বেঁধে দেওয়া যে আপনাদের বডি থেকে নিষ্কাশন হয়, যা এতটাই গন্ধ যে জাতি এই গন্ধ আর নিতে পারছে না। সংস্কারের পক্ষে আপনারা সবাই তো রায় দিলেন, কিন্তু আপনাদের মধ্যে আবার কেউ কেউ বলছে যে সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাজ না, এটা আমরা ক্ষমতা চেয়ে করব। এটি তো ভারতের রায় সবচেয়ে বড় শেখানো বলি, যা আপনারা বলে চলেছেন। বাংলাদেশের রাজনীতিবিদদের মুখোশ উন্মোচনের জন্য তিনি বলেই তো চলেছেন যে আপনারা লিখিত আকারে দেন, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, তাহলে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী জাতি জেনে যাবে। কিন্তু আপনারা সেটি করতে চাচ্ছেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কি এদেশের তরুণরা, যে এদেশের বয়োবৃদ্ধরা, প্রবাসীরা সবাই মিলে নিয়োগ দিয়েছেন, আপনারা কয়েকজন লোক কেন মানতে চাচ্ছেন না? কয়েকদিন পূর্বেই তো রক্তপাত হয়ে গেল, আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আর আবার ভারতের পা চাটা শুরু করে দিলেন। আপনাদের কেউ ধর্মের দোহাইও দিচ্ছে, আপনাদের কেউ এই দল থেকে ও দলে যাচ্ছে, ওই দল থেকে সেই দলে আসছে। এই বাণিজ্য একটু বন্ধ করুন না। মিডিয়া আমাদের দেশে কখনো সত্যের পক্ষে সত্য ভূমিকা রাখেনি। খনি হাসিনার যুগে 17 লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, সে ব্যাপারে কোনো মিডিয়া লিখলো না, একটি নিউজও করতে পারল না। শেখ পরিবারের বিরুদ্ধে যখনই মিডিয়া কিছু করতে পারেনি, আবার জিয়া পরিবারের পক্ষ থেকে যদি দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে, এই মিডিয়া তাদের হয়ে গুণ গাইবে, তাদের বিরুদ্ধে যেতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলির প্রধান কনসেপ্ট। আর আমরা জানি হাতি যখন খাদে পড়ে যায় তখন ব্যাঙও চাটি মারে। তো আমাদের দেশের মিডিয়া এবং মিডিয়া কর্মী আর মিডিয়া মালিক, সাংবাদিক বলেন, যারা নিউজ তৈরি করে আর নিউজ প্রিন্ট করে, তখন এরা ব্যাঙ সাজে আর হাতির গায়ে চাটি মারে। সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। চুপ্পুকে আর আসিফ নজরুলকে একটু যদি সরিয়ে দেওয়া যায়, তো এ দেশটা আরও এগিয়ে যাবে। এটি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনার এমন একটি থিওরি বের করতে হবে যে এই দুই অপদার্থ যেন চিরবিদায় নেয় তাদের স্থান থেকে। জায়েদ খানকে আমরা জানি তিনি ডিগবাজিতে সেরা, আর বিএনপিকে এখন সবাই জানতে পারছে যে পোল্টিবাজিতে সেরা।
আর দেশপ্রেমিক জনতা এখন এগুলি ডিগবাজি আর পোল্টিবাজি এগুলি আর পছন্দ করছে না। তো সবাই এখন কি বলছেন মির্জা সাহেবকে? মির্জা আব্বাস বলেন, মির্জা ফখরুল বলেন, মির্জা সাহেবরা কি পারবেন তাদের ফাজলামি বাদ দিয়ে এস আলমের পাচার করা টাকা ফেরত আনতে? পারবে না। এমনকি তারা ক্ষমতায় গেলেও পারবে না, দেশই তো চালাতে পারবে না, যোগ্যতা তো এদের কারণ নেই। তাহলে এত নির্বাচনের বুলি কেন দিচ্ছেন আপনারা? ভারতের পশ্চিমবঙ্গের যে মিডিয়া, বিজেপি যত মিডিয়া, ভারতের প্রায় সবকটি গণমাধ্যম এদেশের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে, আমরা দেখেই চলেছি। তো ভারতের হয়ে কেউ কেউ বাংলাদেশের জরুরি অবস্থা জারির উকালাতেও করছেন। শুধু তাই নয়, জরুরি অবস্থা জারিতে সেনাবাহিনী নাকি দৃঢ় সমর্থন দেবে বলেও তিনি আশাবাদী। ইন্ডিয়া টুডে নামক ভারতের বহু প্রচারিত গণমাধ্যমে তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। এই খবর ভারতের পত্রিকায় ছাপছে। ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে পারবেন। সেনাবাহিনী সন্ত্রাসী অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে। যে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনীকে উস্কানি দিয়েছে, এখনও দিয়েই চলেছে, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 13 এপ্রিল বৌদ্ধ সম্প্রদায়ের সম্প্রীতি ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ সম্প্রীতি ভবন নির্মাণে তাকে সেনাপ্রধানকে অনুপ্রাণিত করেছে। এজন্য সেনাপ্রধান বলেন তিনি ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞ। অথচ ভারতের পত্রপত্রিকা এবং খবর বলছে ভিন্ন। তো ভারত যখন বুঝলো কোনোভাবেও ইন্টারিম সরকারকে হটানো যায় না, তখন তারা অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করলো। তারা নেপাল ও ভুটান ছাড়া পৃথিবীর অন্য সব দেশে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফাভাবে বাতিল করলো। তৎক্ষণাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবারও এতটুকু বিচলিত না হয়ে সিলেট বিমানবন্দর দিয়ে অধিক পরিমাণ কার্গো বিমান চলাচলের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন 1 বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ভারত বুঝতে পারছে ইন্টারিম সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো অবস্থাতে নত করা সম্ভব না। সেজন্য তারা মনে করছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনুসকে সরানো সম্ভব না। তাই তারা বাংলাদেশের নির্বাচন দ্রুত অনুষ্ঠান করার জন্য উঁচু গলায় কথা বলছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেটি একান্তই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ভারতের যারা পা চাটে তাদের দিয়ে তসবি পড়ানো হচ্ছে। তো এ ব্যাপারে ভারত কথা বলার কে? সাধারণভাবে ভারতের এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের কথাবার্তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে নির্বাচনটাই যেন তাদের, অর্থাৎ ভারতের একমাত্র এজেন্ডা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, সরকার সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন দেবে। বিদেশি একাধিক দৈনিক পত্রিকা এবং নিউজ এজেন্সির কাছে প্রদত্ত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসও এই রকম কথা বলেছেন, অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচন হবে। ওইভাবে হিসাব করে তখন অনেক ধারণা করেছিলেন অনেকে যে এই 18 মাস শেষ হবে আগামী বছরের জুনে। তো আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলানোর নয়, রীতিমতো সরাসরি হস্তক্ষেপ করে চলেছে। কেন করছে? রাইজিং ভারত নামক একটি ভারতীয় গণমাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের অনেক উদ্বেগ রয়েছে। এর মধ্যে 3টি হলো ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে রেটরিক, এখানে রেটরিক বলতে তিনি বিষোদ্গার বুঝিয়েছেন। অপরটি হলো র্যাডিকালিজম, এখানে র্যাডিকালিজম বলতে ইসলামিক চরমপন্থা বুঝিয়েছেন। আর তৃতীয়টি কি? সেটি হলো মাইনরিটি পারসিকিউশন, অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার। তো জয়শঙ্কর আরও বলেন, গণতন্ত্রের মূল কথা হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নেওয়া হয় বা রায় রিনিউ করা হয়। রিনিউ শব্দটি জয়শঙ্করের ভাষা। তাই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিক,
এর আগে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিক। বলা বাহুল্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা সব রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণকেই বুঝিয়েছেন। এর কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী যা বলেছেন সেটি আরও মারাত্মক। তিনি বলেন, ভারতের আর্মির সঙ্গে বাংলাদেশের আর্মির যোগাযোগ কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়তে গেলে নির্বাচিত সরকারের সঙ্গে গড়তে হবে। অন্য কথায়, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে চাননি। সেজন্যই গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেননি। থাইল্যান্ডে সদ্য সমাপ্ত এই যে মিটিং, সেই মিটিংয়ের তিনি ডক্টর ইউনূস স্যারের সঙ্গে দেখা করতে চাননি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস স্যার বলেছিলেন, ভারতের 7 সিস্টার্স ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত এইসব রাজ্যের সমুদ্র প্রবেশের পথ হলো বাংলাদেশ। বাংলাদেশ এ জল প্রধানের অভিভাবক। এ মন্তব্যের কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। ডক্টর ইউনূসের এই দুটি মন্তব্য ভারত দারুণ চটেছে, কিন্তু এতে গোসা করার কি আছে? 7 সিস্টার তো স্থল বেষ্টিত। আসলে ভারতের মাথা ব্যথা অন্যত্র। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস তার ভীষণ তুলে ধরেছিলেন। তিনি কি বলেছিলেন? নেপাল, ভুটান, বাংলাদেশ, আরাকান এবং 7 সিস্টার্স নিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। এক্ষেত্রে শিল্পায়নে চীনের বিপুল অভিজ্ঞতা কাজে লাগালে চীন যেমন এই অঞ্চলে তার পণ্য রপ্তানি করতে পারবে, তেমনই অঞ্চলভুক্ত 4টি দেশ এবং 7 সিস্টার্স চীনে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে। তাছাড়া এই 4টি দেশ এবং 7 সিস্টার্স নিজেদের পণ্য নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই ভীষণই ভারতের গায়ে জ্বালা ধরিয়েছে। তাই তারা আদা পানি খেয়ে ডক্টর ইউনূসের সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছে। আর আমাদের দেশে যারা ভারতপন্থী তাদের দিয়ে হরেক রকমের তসবি জপাচ্ছে। ভারত যত ডক্টর ইউনূসের শত্রুতা করছে, ততই ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের কাছে বেশি পপুলার হচ্ছেন। এখন ভারত বুঝতে পারছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই তারা অবাঞ্ছিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার দ্রুত নির্বাচন অনুষ্ঠান কিভাবে দেওয়া যায় প্রকাশ্য হস্তক্ষেপ করছে। আর এদের মুখপাত্র হিসেবে জিএম কাদের বলেন, মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, এরা সবাই মরিয়া হয়ে উঠেছে। ঠিক ভারত মরিয়া হয়ে গেছে ডক্টর ইউনূসকে উৎখাতের জন্য। তারা তো জুলাই বিপ্লব থেকে উদ্ভূত সরকারকে মানতেই চাচ্ছিল না। বিগত 8 মাস ধরে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য তারা অসংখ্য প্রচেষ্টা চালিয়ে চলেছে। ভারতের লোকাল এজেন্ট, আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তারা ছোটোখাটো আন্দোলনে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে চলেছে। যদিও আমাদের দেশের এখন ডিএমবি প্রধান তিনি সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছেন যেন তারা সর্বদা ব্যর্থ হয়, আর ব্যর্থ হয়ে চলেছে। যারা বলছে নির্বাচিত সরকার দরকার এবং ইউনূস সরকার ব্যর্থ, তাহলে তারা কেন তার উপরে আস্থা রেখে বসে আছে? রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশে রাজনীতি করা থেকে আমাদের ভারতপন্থীদের বিরত থাকতে হবে। প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এদেশে এসে বাংলাদেশে রাজনীতি করতে যারা চায়, তারা কোনোভাবেও এদেশের ভালো কিছু চায় না। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব বলেছেন, ভারত পিপল টু পিপল অর্থাৎ ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক রচনা করবে। এমন কথা কিন্তু মধুর বাক্য নয়। ওদের কথা এবং কাজে কোনো কালেও মিল পাওয়া যায়নি এবং যাবেও না। তো বাংলাদেশের কোটি কোটি মানুষ ছাত্র নেতাদের নেতৃত্বে শেখ হাসিনাকে তাড়িয়েছে। পৃথিবীর কোনো দেশ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি। এটিও ভারতের অনেকে এখন মুখ খুলে বলেও চলেছেন। শেখ হাসিনা ভারত থেকে এসেছিলেন, আবার ভারতেই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন।
তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন শেখ হাসিনা সেখানে থাকতে পারেন, তবে তাকে চুপ থাকতে হবে। কিন্তু ভারত সে কথায় কর্ণপাত করেনি। শেখ হাসিনা 2-4 দিন পরপরই তার অডিও মেসেজ ইউটিউবে আপলোড করে। এই আপলোড করার কারণে সর্বশেষ এই মেসেজে সোজা সাপটা আওয়ামী লীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন এবার পাল্টা আঘাত করে। আগে যেমন লগি বৈঠক তাণ্ডবে মানুষ মরেছে, এবার আবার চায়। অথচ আওয়ামী লীগ যারা করে চলেছে তারা একটু চিন্তা করতে রাজি না যে তাদের কোনো একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের বা শেখ পরিবারের কেউ আসবে না, বড় বড় কেউ আসবে না, সবাই পলাতক আর নিজ দেশে কেউ ঘুমটি মেরে আছে, আবার বাকিরা তো সব জেল খাটছে। তো বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ভারতে এখন 1 লাখ আওয়ামী কর্মী এবং সমর্থক অবস্থান করছে। এদের অধিকাংশ পশ্চিমবঙ্গে অবস্থান নিয়েছে, বাকিরা ত্রিপুরা, আসাম এবং দিল্লিতে আস্তানা গেড়েই চলেছে। কেন এদের শেল্টার দেওয়া হচ্ছে? শেখ হাসিনা ক্যাপ্টেন মাজেদকে ফেরত চেয়েছিলেন, ভারত ফেরত দিয়েছে এবং ক্যাপ্টেন মাজেদকে শেখ হাসিনা ফাঁসিও দিয়েছেন। তাহলে আইন আনুক বিচারের জন্য শেখ হাসিনা সহ বাংলাদেশের পলাতক সাবেক মন্ত্রী এবং এমপি যারা ভারতে রয়েছে তাদেরকে ফেরত দিবে না কেন? এটি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রশ্ন ভারতের কাছে। ভারত যখন তখন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে। এখন বাংলাদেশকেও দাবি করতে হবে ভারত যেন সে দেশের 20 কোটি মুসলমানদের উপর আর নির্যাতন না করে, শিখদের উপরেও নির্যাতন না করে, খ্রিস্টানদের উপরেও এবং বৌদ্ধদের উপরেও নির্যাতন না করে। মুসলমানদের উপর ভারতের নির্যাতনের কাহিনী বলতে গেলে একটি মহাকাব্য রচনা করা যেতে পারে। বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা সেটি তারা সঠিকভাবে জানেও না, কিন্তু ভারতের মুসলমানদের উপর নির্যাতনের ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হলো ওয়াকফ আইন বাতিল। ভারতের সমগ্র মুসলমান সমাজ সেখানে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বসবাস করছে। এ ব্যাপারে প্রয়োজন হলে বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে। আর যেন সে দেশে সংখ্যালঘু যারাই রয়েছেন, শুধু মুসলমান বলেই কথা না, এই হিন্দুত্ববাদী নিপীড়নের শিকার যেন না হয়। তাই আমি সর্বশেষ আপনাদের সকলকে বলতে চাই, আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে দিই। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদের দেশকে উনি এগিয়ে নিয়ে যান। ডক্টর ইউনূসের ইমেইল আর SMS সম্পর্কে আপনি হয়তো তথ্যটা পাননি। উনি 5টি উত্তর পেয়েছিলেন, 3টি SMS, 2টি ইমেইল। উনি যে জাতিকে লিখেছিলেন আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেইল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেইল এর মাঝে আসতে হয়। উনি 3টি SMS আর 2টি ইমেইল পেয়েছিলেন তার সমর্থনে, মাত্র 3টি। হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না, রাজনীতি তার পক্ষে করা সম্ভব না। বিএনপি ক্ষমতা আসতে চায়, বাবা ঠিক আছে আসেন, ক্ষমতা আসেন। যদি একা আসতে চান যান, লড়াই হবে আপনাদের সাথে। ক্ষমতা পার্লামেন্টে বসেন, 280-70 সিট পান, দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি। রাজপথের চ্যালেঞ্জ আমরা নেব। পারি না এটা বলতে খোলামেলা, অসুবিধা কি? আমি জানি 24-এর পর হয়তো 10 বছর আমাদের এই চেতনা চলবে। 10 বছর পরে আবার আমরা বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগাহন করব। আবার লড়াই, আবার রক্ত, আবার হেলিকপ্টার গুলি, আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লেমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে। এনাফ। বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি 290 সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন 2 বছর 3 বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান। তাহলে পার্লামেন্ট, আগামী দিনের নির্বাচন, রাজনীতির জন্য নতুন করে ভাবেন। আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপোষহীন সংগ্রামী নেতা মাত্র 3 বছরে ফেসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছেন। শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী, কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলা হতো, গণতন্ত্রের মানুষ কন্যা। উনি বাংলাদেশের ফেসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর। সুতরাং এত ইতিহাস জানার পরে, এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি, আবারও যদি আগের পথে হাঁটা হয়েছে,
1. মির্জা ফখরুল ভারতের পক্ষের লোক। 2. মির্জা ফখরুল আওয়ামী লীগের পুনর্বাসন চান। 3. মির্জা ফখরুল নির্বাচন চান কিন্তু সংস্কার চান না। আওয়ামী লীগ বা ভারত নিয়ে মির্জা ফখরুলের যেসব কথাকে রং মাখানো হচ্ছে সেই ধরনের কথা স্বয়ং প্রধান উপদেষ্টা এমনকি জামায়াতের আমিরও বলেছে। চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। প্রথম দিকে কিছু ছিল, আমরা এটাকে কঠোরভাবে কন্ট্রোল করেছি। আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈঠক করেছে। এখন এই মুহূর্তে চাঁদাবাজির অপবাদ বিএনপিকে দেওয়া হলো অন্যায়। এই মুহূর্তে বিএনপি চাঁদাবাজি করছে না। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাত খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, এটা একটাও পার না পাই। ওইটা ধরে শাসনে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে। একেবারে সত্যি কথা, হাঁটি কথা কইছে নাফা। এই সমস্ত সুধীর ভাইদের এখনো শিক্ষা হওয়ার বাকি আছে, এখনো শিক্ষা পাই নাই। দীর্ঘ 16 বছরে কেউ শিক্ষা দিতে পারে নাই, আমরাও শিক্ষা দিতে পারেন নাই। প্রকৃত শিক্ষা এখনো পাই নাই, এদেরকে আইজও শিক্ষা দেওয়ার বাকি আছে। আপনি দয়া করে মায়া করে আবার 2-4 বছরের লাগে দেশটার মধ্যে আয়া এই সমস্ত সুধীর ভাইদেরকে উচিত শিক্ষা দিয়া তারপরে আফা দুনিয়া থেকে উফাত গমন করেন। আপনার কাছে রিকোয়েস্ট আফা, আমরা অনেক মিস করি আফা, বর্তমানে আমরা অনেক মিস করতেছি আফা। আরেকটা কথা আফা, আমরা দেশে ঢোকার আগে কিন্তু কামারপট্টি যায়া একটা লোয়ার জাঙ্গা অর্ডার দিয়া ফইরা তারপরে দেশের মধ্যে দুইকেন আনালে কিন্তু দেশের ফুলাবানে যে সাথে সেটা রয়েছে আমরা রেখলাম আফা বেলাটা ভাড়াই লাগবো। আমরা ফাইলে কিন্তু বেলাটা ভাড়াই লাগবো, আমরা কিন্তু লোয়ার জাঙ্গা না ফইরা দেশের মধ্যে ঢুকেন না। এটাও আপনার কাছে রিকোয়েস্ট। আর এই সমস্ত বাইদারা, এই সমস্ত সুধীর ভাইরা, যে সমস্ত সুধীর ভাইরা এখনো শিক্ষা পায় নাই, 16 বছরেও শিক্ষা পায় নাই, তাদেরকে প্রকৃত শিক্ষাটা দিয়া তারপরে আপনি দুনিয়া থেকে উফাত গমন করেন। এটা আপনার কাছে আমরা আকুল আবেদন। বর্তমানে যে জ্বালানটা জ্বালাইতেছে আর যে হাই হতাশ করতেছে, আপনি ছাড়া এই সমস্ত বাইনচুদ্দারে, এই সমস্ত সুধীর ভাইদেরকে শিক্ষা দেওয়ার মতো আর দ্বিতীয় কোনো মানুষ নাই। আপনারা খুব মিস করতেছি বর্তমানে। আমরা দেশের মধ্যে একটা লোয়ার জাঙ্গা ফইরা কোনো মতে ফোড়াটা ফার কইরা আপনি আয়সা পড়েন, আয়াসের এই সমস্ত সুধীর ভাইদেরকে উচিত শিক্ষা দিয়া তারপর দুনিয়া থেকে উফাত গমন করেন। লোয়ার জাঙ্গা না ফইরা গেলাম আমরা দেশে ঢুকেন না, ফায়দা হইলে বললাম আমরা। ভাই দেখেন ডক্টর ইউনূসকে সারা বিশ্বে কিভাবে সম্মান করে, দেখেন একটা আপনার মিটিং এ কিভাবে তাকে দাঁড়িয়ে সম্মান দেওয়া হইতেছে, সম্মাননা দেওয়া হইতেছে ডক্টর ইউনূসকে। সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। তাই তো বলে মির্জা ফখরুল আওয়ামী লীগের সাথে কথা কয় কেন? রাজাকার বেটা রাজাকার, আবার এই দেশটাকে রাজাকার বিক্রি করার পায়তারা শুরু করেছে। ভিডিওটা শেয়ার করবে। বিএনপি যদি সুযোগ পায় তাহলে পরে শিবির জামাতকে নির্মূল করে দেবে, নির্বংশ করে দেবে। একবার যদি বিএনপি সুযোগ পায়, একটা কেউ রাখবে না, সবগুলাকে লটকে দেবে। টেক মাই ওয়ার্ড ফর ইট, আই নো ইট, আই নো বিএনপি। যদি বিএনপির সন্ত্রাসীরা আরেকবার সুযোগ পায় ক্ষমতা, আরেকবার তো তারা আসতে পারে যদি সুযোগ দেই, যদি আমরা তাদেরকে আবারও জায়গা করে দেই পার্লামেন্টে, তাইলে পরে এইবার বিএনপি এই জামায়াত শিবিরকে নির্মূল করে দেবে, সবগুলো লটকাবে, একটা কেউ রাখবে না। হাসিনার মতোই বিএনপি এই কাজটা করবে, কারণ জামায়াত শিবির তাদের চোখে এনিমি, শত্রু। তো শত্রুকে রাখবে না, একটা একটা করে লটকে দিবে। জিয়া রহমানের মতো। জিয়া রহমান সিপাহী জনতাকে 4000-এর মতো লটকে দিয়েছিল, কারণ সিপাহী জনতা ছিল জিয়া রহমানের শত্রু। সে সবগুলাকে লটকে দিয়েছিল জিয়া রহমান বিপ্লবের পরে। জিয়া রহমান কোন শত্রুকেই বাঁচিয়ে রাখে নাই। জিয়া রহমান বিপ্লবের পরে একটা একটা করে শত্রুকে লটকে দিয়েছে। হি ডিডন্ট স্পেয়ার ইভেন ওয়ান, অল অফ দেম গন, ইনক্লুডিং কর্নেল তাহের, তার সবচাইতে বড় বন্ধু। তাকেও সে স্পেয়ার করে, তাকেও সে লটকে দিয়েছিল। জিয়া রহমান তার সকল থ্রেট, তার সকল হুমকি, তার ক্ষমতার হুমকি, তার গদির হুমকি, তার অ্যাবসলিউট পাওয়ারের শত্রু, সবগুলাকে একটা একটা করে লটকে দিয়েছিল 4000-এর মতো। মেজর ডালিম বলছে 4000।
মেজর ডালিম, বীর ডালিম বলছে 4000। জিয়া রহমান মেজর ডালিমদেরকে বের করে দিয়েছিল। জিয়া রহমান যাকে থ্রেট মনে করেছে বের করে দিয়েছে। জিয়া রহমান যাদেরকে সত্য মনে করেছে সবগুলোকে ডিপোর্ট করেছে, নাইলে লটকে দিয়েছে, একটাকেও রাখে নাই। জিয়া রহমান তার ক্ষমতার সকল থ্রেট, সকল হুমকিকে ইদার ডিপোর্ট অর লটকানো। সে কোন শত্রুকে, কোন সন্দেহজনক কাউকে বাঁচিয়ে রাখে নাই। লুক এট দ্য বুক এন্ড হিস্ট্রি, গো লুক। জিয়া রহমান তার শাসনামলে তার শত্রুদেরকে, তার হুমকিদেরকে, যারা ক্ষমতার হুমকি হতে পারে, যারা ক্ষমতার জন্য কোন রকম আনস্টেবল হতে পারে, প্রত্যেকটা সন্দেহজনক মানুষকে হয় সে ডিপোর্ট করেছে, নাইলে লটকে দিয়েছে 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ ইন্টারভিউ যে জিয়া রহমান ওয়াজ সো রুথলেস অ্যান্ড সো ডিস্ট্রাকটিভ অ্যান্ড সো ডেঞ্জারাস। সে বিপ্লবের পরে প্রায় 4000-এর বেশি শত্রুকে নির্মূল করেছে সিপাহী জনতা এবং 15ই আগস্টের। 15ই আগস্টের যারা বীর তাদেরকে, 7 নভেম্বর যারা বীর তাদেরকে, 2টা বিপ্লবের তাদেরকে, 2টা বিপ্লবের হিরোদেরকে, 2টা বিপ্লবের ফ্রেন্ডদেরকে, 2টা বিপ্লবের প্রাউড নেশন, চিলড্রেন অব দ্য নেশন, 2টা বিপ্লবের যারা কিনা আমাদের দেশের হিরো, 15ই আগস্ট, 7 নভেম্বর, সবগুলাকে জিয়া রহমান বের করে দিয়েছে, না লটকে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড, অন দ্য হিস্টোরি অ্যান্ড অন দ্য পাবলিক ডিসকোর্স। জিয়া রহমান কোন সত্যতে বিশ্বাস করে না, হুমকিতে বিশ্বাস করে না, এবং সেই জন্য সে 2টা বিপ্লবকে খেয়ে দিয়েছে, 2টা বিপ্লবকে হত্যা করে, 2টা বিপ্লবকে সে ব্যর্থ করেছে, এবং সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে পার্লামেন্টে। অন দ্য রেকর্ড আমি চ্যালেঞ্জ করলাম, জিয়া রহমান 79 পার্লামেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে এবং আমাদের হিরোদেরকে লটকে দিয়েছে এবং মেজর ডালিমদেরকে বের করে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড। শেখ হাসিনা জামায়াত শিবিরকে যেভাবে ট্রিট করেছে, যদি একবার বিএনপি সুযোগ পায়, যদি হা ভবন একবার সুযোগ পায়, যদি হা ভবনের সন্ত্রাসীরা সুযোগ পায়, যদি হা ভবনের নন এনিমিরা সুযোগ পায়, দে শ্যাল রিপিট দ্য হিস্টোরি জাস্ট লাইক জিয়া রহমান, শেখ হাসিনা। একটাকে বাঁচিয়ে রাখবে না। জামায়াত শিবির সবগুলাকে নির্মূল করে দেবে। কেন করবে? বিকজ এনিমিস। ছাত্র জনতা, সমন্বয়ক, শিবির, বিএনপি, শিবির, জামায়াত যারাই বিপ্লব করেছে, যারাই 36 দিনের বিপ্লবের অংশীদার, সবগুলাই বিএনপির জন্য থ্রেট। বিএনপি বিপ্লবকে স্বীকার করে না, বিএনপি বিপ্লবকে অস্বীকার করে। অন দ্য রেকর্ড বিএনপি বলেছে তারা বিপ্লবকে স্বীকার করে না, প্রোক্লেমেশন স্বীকার করে না, স্বীকৃতি স্বীকার করে না, বিপ্লবকে স্বীকার করে না, বিপ্লবকে অস্বীকার করে। দেন হাউ ইউ থিঙ্ক যে বিপ্লবীদেরকে বাঁচিয়ে রাখবে, যে বিপ্লবকে অস্বীকার করে? বিএনপি বলেছে তারা বিপ্লবকে অস্বীকার করে। And why you think জামায়াত শিবিরকে, সমন্বয়কদেরকে, ছাত্রদেরকে, ছাত্র জনতাকে বাঁচিয়ে রাখবে যারা বিপ্লব করেছে? যে বিপ্লবকে স্বীকারই করলো না, অস্বীকার করে বলে যে নো প্রক্লেমেশন, নো সেট নো টু প্রক্লেমেশন, যে ডিনাই করলো প্রক্লেমেশনের এনি অ্যাটেম্পট, তারা কেমনে মনে করেন যারা বিপ্লব করেছে বাঁচিয়ে রাখবে? জিয়া রহমান তো রাখে নাই, হাসিনা তো রাখে নাই। If BNP gets a chance again, they will repeat the same history like Hasina and Zia Rahman. একটাকে বাঁচিয়ে রাখবে না যারা বিপ্লব করেছে ছাত্র জনতা। যদি তারা সুযোগ পায় এই বিপ্লবীদেরকে একটা একটা করে লটকাবে,
কেন? বিকজ দে আর দ্য এনিমি টু দ্য বিএনপি। দের এক্সিস্টেন্স, তাদের ক্ষমতার জন্য হুমকি, তাদের গদির জন্য হুমকি। যে কারণে জিয়া রহমান কর্নেল তাহেরকে লটকে ছিল, একই কারণে জিয়া রহমান ছেলে তারেক রহমান সমন্বয়কদেরকে লটকাবে, শিবিরকে লটকাবে, শিবির নেতাদেরকে লটকাবে, জামায়াতকে লটকাবে, ব্যান করে দিবে। You have no idea what he is going to do. This man হা ভবনে যা করেছে, গোলুকা দ্য রেকর্ড, হা ভবনের সন্ত্রাসী এই লোক যা করেছে হা ভবনে, যাকে আপনারা পিটিয়ে বের করে দিয়েছেন দেশ থেকে, যাকে পিটিয়ে হাড্ডি কুড্ডি ভেঙে দেশ থেকে বের করে দিয়েছেন 18 বছর আগে, যদি এই লোকটা ফেরত আসে, তার বাপ যা করেছে, হাসিনা যা করেছে, বিপ্লবীদের বিরুদ্ধে যারা হুমকি, যারা থ্রেট, যারা এনিমি টু বিএনপি, সবগুলোকে একটা একটা করে লটকাবে, একটাকেও ছাড়বে না। 15 আগস্টের বিপ্লবী, 5 আগস্টের বিপ্লবী, প্রত্যেকের ফেট উইল বি দ্য সেম। বিএনপি বিপ্লবকে স্বীকার করে নাই। বিএনপি বলেছে আমরা প্রক্লেমেশনকে ডিনাই করি, এটা হবে না। বিএনপি কই মাছের পাথালে কাটার মতো, শত্রুর মতো, মির্জাফরের মতো, মুনাফেকের মতো, বাটপারের মতো এই বিএনপি বাটপারি করেছে বিপ্লবের সঙ্গে। And how you think they'll keep them alive and why you think একটা একটা করে লটকাবে? জিয়ার মতো, হাসিনার মতো। হাসিনা যা করেছে জামায়াত ইসলামের উপরে, শিবিরের উপরে, জিয়া যা করেছে সিপাহী জনতার উপরে, 15 আগস্টের উপরে, ডালিমদের উপরে, তাহেরদের উপরে, যদি আবার সুযোগ পায় হা ভবনের সন্ত্রাসী এই ক্ষমতায়, বি কেয়ারফুল, বি প্রিএমপ্টিভ, don't make a mistake, do not make any mistake, and there's no more scope to make a mistake. মিস্টেক করার কোনো সুযোগ আর নাই। একে ঢুকতে দিবেন না, এ কিছুতেই ঢুকতে দিবেন না। একে বাইরে রাখেন, একে লন্ডনে রাখেন। একে মেরে বের করে দিয়েছেন 18 বছর আগে। তার হা ভবনের জন্য পিটিয়ে হাড্ডিকুড্ডি ভেঙে ডিপোর্ট করেছেন 18 বছরকে সন্ত্রাসীকে। তাকে ঢুকতে দিবেন না। যদি ভুল করেন ঢুকতে দেন, মনে রাখবেন একটা একটা করে সবগুলা বিপ্লবীকে সে লটকে দিবে, একটা শত্রুকে রাখবে না। বিকজ দে আর দ্য এনিমি অ্যান্ড থ্রেট টু হিজ পাওয়ার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন। জনগণের সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাবিব দেশ করতে হবে। উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করেন। উনি নোবেল পাইছে। আমিও 10 বছর বাইচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, জ্ঞানে গুণে, শিক্ষায় দীক্ষায়, মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে, ইচ্ছা করলে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে। নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস, তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি এমনি গাড়ির চুরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে, বারবার মনে করাই দেবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত অনির্বাচিত। বড় ভাইয়ের নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উনাকে আমি এখন পাগল মনে করি। উনার আসলেই উনার ট্রিটমেন্ট প্রয়োজন। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুল হক সাহেব, তিনি গতকালকে একটি টক শোতে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পাগল হয়ে গিয়েছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, তাকে অতি শীঘ্রই পাগলাগারদে পাঠানো হোক। একটা রাষ্ট্র মূল খুঁটির উপরে নির্ভর করে। এই দেশের কপালে দুর্ভাগ্য আছে,
শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন ভুলেও নির্বাচনের কথা না বলে, এটা এক ধরনের হুমকি স্বরূপ ছিল। বিএনপি নেতারা সেটি বলার চেষ্টা করেছেন। আবার নাহিদ ইসলাম তিনিও বলেছেন সংস্কার শেষ করে এরপর সরকারের প্রতিশ্রুতির সময় সংসদ নির্বাচন সম্ভব। তার মানে আসলে কি, সংস্কার এবং আওয়ামী লীগের বিচার যতদিন আমরা শেষ করতে না পারবো ততদিন আমাদের নির্বাচন দেখার সম্ভাবনা কমে আসছে? আমরা যারা বসেছি, বিশেষ করে প্রথম আলোচনা করলেন আমার রেদওয়ান ভাই, উনি মন্ত্রী ছিলেন, প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রী, গৌরব ওনার আছে, এবং উনি রাজনীতিবিদ হিসেবে অনেক বেশি অভিজ্ঞ রাজনীতিবিদ, আমি ওনাকে শ্রদ্ধা জানাই। আর বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি মান্না ভাই, ওনারা দুইজন কথা বলে ফেলছেন ইলেকশন সম্পর্কে। আমি একটা কথা বলি, আমার কথাটা হলো, একটা কথা আছে, গড় নষ্ট যার বড় ভাই পাগল। অর্থাৎ সেই গড় নষ্ট যে গড়ের বড় ভাই পাগল হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাংলাদেশের এখন বড় ভাইকে বয়সে এবং পদে বড় ভাইয়ের নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উনাকে আমি এখন পাগল মনে করি। উনার আসলে উনার ট্রিটমেন্ট প্রয়োজন, কারণ হলো উনার বয়স হয়ে গেছে 85 বছর। উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি বলি, উনি সকালে একরকম কথা বলেন, বিকেলে অন্যরকম বলেন, রাত্রে আবার অন্যরকম বলেন, মনে যা চায় তাই বলেন। কাজী এইখানে সমস্ত খুঁটিটা হলো ইউনূস সাহেব। একটা নৌকা আপনি যে খুঁটিতে বেঁধে রাখলেন, সেই খুঁটি যদি নড়চড় হয় তাহলে এই নৌকা সঠিকভাবে এখানে অবস্থান করতে পারবে না, নৌকা ভাসিয়ে চলে যাবে। একটা রাষ্ট্র মূল খুঁটির উপরে নির্ভর করে। আর এইটা তো 8 তারিখ আগস্টের 24 সনে 8 তারিখ আগস্টের 8 তারিখে মান্না ভাই ছিলেন তার স্যার, উনি খুব সম্মান করে কথা বলেন, আমিও সম্মান করি, কিন্তু উনি একটু বেশি করেন কারণ ওনার স্যার। আমি সেই কারণে বলি, উনি যখন শপথ নেওয়ার পরে যে একটা হাততালি দিলাম, আমি মনে করলাম আমাদের সবকিছু পাইয়া গেলাম আমরা। ইউনূস সাহেবের মতো লোক যে দেশের দায়িত্ব নিছে, সেই দেশে আমাদের আর বোধহয় কোনো চিন্তা, টাকা পয়সায় বোধহয় সব ভরে যাবে, দুধে ভাতে খাইতে পারবো সবকিছু। কিন্তু গত 6 মাসে আইসা আমার এখন ওই যে আমাদের দেশে গাজীর গান গাইতো আগে, গাজীর গানে একটা কথা ছিল, কি করলাম সারা রাত গাজীর গীত গায়া, 5 শিকা কামাই করলাম 1.5 টাকা খায়া। আমরা গত 7 মাসে, শুধু 7 মাসে নাই, এত লোকের রক্ত, এত জীবন, 5ই জুলাই থেকে 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট থেকে ধরে আজকে 7 মাস, এই যে সময়টা, এই সময়টাতে 8-9 মাস সময়ে মানুষের রক্তের সাগরে যে আমরা সবকিছু ডুবাই দিলাম, আমাদের লাভটা হলো কি? আর তো ভালো লাগে না। আপনারা কি সংস্কার করছেন? আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা তুলে দিব না, অসুবিধা নাই তো। পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা তুলে দিব না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, ধন্যবাদ। তো সালাউদ্দিন সাহেব, আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা কইতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেইটা 1 বছর না যাইতে যাইতেই ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা? রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি, সংবিধান এসব বুঝে? সমস্ত কথাবার্তা যে কয়। সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ, স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য, তখন তাকে ওসি বললো যে আপনি তো সুন্দরী, 1 রাত থাকেন আমাদের সাথে, স্বামীকে ছেড়ে দেবো। তখন কেউ কিছু বলতে পারছেন? পারেননি। কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে? হয়নি। একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলিপুদ্দিন। আমরা জানতে পারছি বহু বছর পর। স্বামী চুপ ছিল, বলে নাই ভয়ে। যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গন্ডগোল হয়নি, কোনো বিচার হয়নি। তাই কি তখন দেশ ভালো ছিল? যদি কোনো সমস্যা না থাকে, স্থিতিশীলতার চিহ্ন হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া,
যেখানে কেউ কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, সরকার যা বলে সেটাই চূড়ান্ত। আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে, বিচার চাইতে পারতেছে। কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে, আগের আমলেই তো ভালো ছিলাম। বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি, যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। উনি সেখানে বসে বারবার, উনি তো বসছেনই, উনি তো আজকে নতুন বসছে না, উনি বসছেন, উনি বলছেন স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, স্বজন হারানোর ব্যথা উনি শুধু নিজেরটাই বুঝে, অন্য মায়ের কোল খালি হচ্ছে তাদেরটা সে বুঝে না, সে শুধু নিজেরটুকুই বোঝে। Coming back to the point of the military engagement, হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার। এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি, মাস্তানি, বদমাইশি গত 16 বছর থেকে আমরা দেখতেছি, কন্টিনিউ দেখছি। ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো, দল বানানো, দল ভাঙানো, এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত 50 বছরে দেখছি। ক্যান্টনমেন্টে নিয়ে অমুকরে থ্রেট দেওয়া, উঠায় নিয়ে আসা, বিচারপতিরে এয়ারপোর্টে লাথি মাইরা বাইর করে দেওয়া, এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে টার্কিতে, ইজিপ্টে, পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয়, রাষ্ট্র করতে পারে নাই তারা। অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে, বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয়, keep them out of politics. Armed Forces senior leadership কে বলছি, গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি, for God's sake get out of the politics. This is not your business. ব্যবসা করা যেভাবে আপনার কাজ না, রাজনীতিতে মাথা ঘামানো আপনার কাজ না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। Let the politicians sort it out. রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না। আপনি কর্মচারীর মতো থাকেন। অতএব, এবং তার বক্তব্যগুলো দেখেন, সেনাপ্রধানের বক্তব্য, চুপ্পুর বক্তব্য, ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য, একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্সের কথা 2014-তে মনে ছিল না, 2018-তে মনে ছিল না, যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা, পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে, তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না, 2024-এ মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা। এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন? ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এতদিন বুঝেন নাই? 16 বছর ধরে এগুলো মনে ছিল না, তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার। অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি, আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি, গেট আউট অফ পলিটিক্স। দিস ইজ নট ইউর বিজনেস। দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন, এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন, 1400 শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন, এটাকে ধ্বংস। আশা করছি আপনার মন্তব্য কমেন্টে লিখে ভিডিওটি শেয়ার করুন। বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালাইয়া থুয়ে ভাগছেন, শুধু একলা ফালাইয়া থুয়ে যান নাই, কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে। উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েশের সাথে দিন কাটাতে পারে। আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া, আমেরিকায় গিয়া, ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়ে। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ডাক্তার ইউনূস একজন। আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নিতে পারে না। দেখুন, ডাক্তার ইউনূস তার মধ্যে একজন। সবাই দোয়া করবেন, তার জন্য অপেক্ষা করুন। মির্জা ফখরুল সাহেব উনি প্রতি কয়েক মাস পর পর সিঙ্গাপুর চলে যান চিকিৎসা করতে। কোথা থেকে টাকাটা আসে? সিঙ্গাপুরে যেতে কত চিকিৎসার টাকা আমি জানি, বিপুল খরচ। আমেরিকা কানাডার থেকেও বেশি খরচ লাগে। কে তার টাকাটা দেয় আমরা জানতে চাই। উনি গত কয়েকদিন আগে বলেছেন উনি অক্লান্ত পরিশ্রম করে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। এই কথাটা বলে উনি আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির কর্মী সমর্থক যারা শুধুমাত্র জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে ভালোবাসে দল করে, কিচ্ছু চায় না। দল করার কারণে শিক্ষা দীক্ষা, বিয়ে শাদী, জমি জমা সব হারিয়ে গেছে। ধান খেতে, কচু খেতে, দ্বীপ এখানে অঞ্চলের বিভিন্ন জায়গাতে লুকিয়ে থেকে তারা জীবন ধারণ করেছে। তাদেরকে উনি অপমান করেছেন। এই মানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? কথা বলতে পারছে তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে, তাদের মুখের উপরে বলবেন যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে
জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই, বিশ্বে পৌঁছে দিতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। অনেকে বলেন আপনার নির্বাচনী এলাকায় জামাতের শক্ত অবস্থান থাকার কারণে আপনি জামাতের বিরোধিতা করেন। জামাতের নির্বাচনে শক্ত অবস্থান আছে কি আছে না সেটা তো নির্বাচনী রেজাল্টে প্রমাণ হয়। ষষ্ঠ চরমোনার জোট হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? আমি ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম, কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমি ধর্মান্ধতাও অপছন্দ করি, আবার অতিরিক্ত ধর্মবিরোধীটা আমি পছন্দ করি না, ধর্মনিরপেক্ষতা আমি অপছন্দ করি। তো এইগুলো জোট, এরা তো ওই যে বলে না, এমনি তো নাচুনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। নির্বাচন বছর জামাত ইসলাম খাচ্ছে, এদের ক্ষমতাও দরকার হয় না, এদের এমপি হওয়া লাগে না, এদের মন্ত্রী হওয়া লাগে না। ওই ধর্মের বার্তা নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায়, অসহায় নিরীহ ধর্মভীরু মহিলাদের কাছে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে, উন্না বিছায় মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তারা তো সারা বছর খেয়ে থাকে। এদের অপকর্ম করতে গেলে, মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতারও দরকার হয় না, এদের র্যাব, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি কিছু এদের লাগে না। এরা নিজের একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা ধর্ম ব্যবসায়ী, এবং এদের সপক্ষে যে গুণগান গাবে, যে এরকম বক্তৃতা দিবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে, আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে, মুষ্টি চাল খায় এরা। আজকের দিনে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দল লাগে না মির্জা ভাই, কমিটি লাগে না, কর্মী লাগে না। সরকারকে কইছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য, প্রফেসর ইউনূস কয়ে দিচ্ছে কলে। এটা আমরা কোনোভাবে হইতে দেব না, আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার আদালত। এ নিয়ে দেশটির আদালত বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। তাহলে চিন্তা করেন এই দলকে কি ক্ষমতা আনা যাবে? প্রশ্ন আসে না। ভিডিওটা শেয়ার করুন। এক বছরের মধ্যে আমরা ১৫০০ ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা চমৎকার কথা বলছেন, যারা চমৎকার বক্তৃতা করছেন, বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন, ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই, তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আশিক চৌধুরী কেন নির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেশতাও আসে, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়। এই গোলাম, তুই দেশে ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না, কয়ে দিলাম। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচন বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে
আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে মানে এই সমস্ত কথার মানে না রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক থাকুক থাকুক, এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায়। নাম বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়, চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয়, এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। এদের সবচাইতে দুর্বল একটা পয়েন্ট হচ্ছে এরা নাকি 71-এর মুক্তিযোদ্ধা। এখন আমার কথা হচ্ছে এই জেনারেশনে এসে আমরা কি 71-এর মুক্তিযোদ্ধা দেয়া দই ভাত কামুরে, যেই স্বাধীনতা আমাদের কোনো কাজে আসে নাই, যেই স্বাধীনতা অর্জন কইরা তোমরা এই দেশটারে লুটফাট কইরা গাইছো, ওই স্বাধীনতা দিয়ে আমরা কি দঞ্চাকর মুরে? হাজিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে, হারামজাদি দেশের জন্য জেল কাটিছে, টাকা চুরি করে জেল কাটিছে। ওই বাসার দুর্নীতির টাকায় করা, মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল, বদরুদ্দিন ওমর কয়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব, শরদের বডিগার্ড, জেল হয়েছিল তার 2 বছরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, নির্বাচন নিয়ে কথা বলেন, সাংবাদিকরা ডক্টর ইউনূস সম্পর্কে পারে তো মাসুদ কামাল সহ আরো কিছু গার্বেজ আছে, তারা পারে তো নিজের বালের মধ্যে উকুন খুঁজে বের করে, কিন্তু এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলে। কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলবে না, কারণ মাসুদ কামালের মতো সাংবাদিক চিন্তা করে ওয়াকারের হাতে যে স্টিক আছে ওইটা যদি তার পন্দের মধ্যে ঢুকানো হয়, কথা বলে না। সে খুব দুঃসাহসী সাংবাদিক, কথা বলে শুধু ইউনূসকে নিয়ে, কারণ ইউনূসের হাতে তো ওই ওয়াকারের ডান্ডাটা নাই। মির্জা ফখরুলের মতো লোক ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। টেলিভিশনের যেসব বুদ্ধিজীবীরা টকশো করতে আসে, কুইতে কুইতে কথা বলে, মনে হয় যেন তাদের কনস্টিটিউশন, তারা জেনারেল ওয়াকার নিয়ে কোনো কথা বলবে না। নৌকায় আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির 2 ডানা, ওরা যে একই পাখির 2 ডানা।
আমরা বিশ্বাস করি এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো বাংলাদেশে যে নতুন করে একটি দল তৈরি হয়েছে, সেই দলটির নাম কি আপনারা জানেন? সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ। বাংলাদেশের নতুন একটি দল হয়েছে, দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ। এরা হচ্ছে সেই গিরগিটি, যেই গিরগিটিরা 5ই আগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল। 5ই আগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। এরা হচ্ছে সেই গিরগিটি, যেই গিরগিটিরা 5ই আগস্টের আগে যাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি, 5ই আগস্টের পরে তারা এক একজন মহানায়ক। এই গিরগিটিরা হচ্ছে সেই গিরগিটি যাদেরকে আপনারা ওই লেক পার থেকে শুরু করে আমাদের যে মোস্তফাপুর রয়েছে, কিংবা ওই কিলোমিটারের পর কিলোমিটার আপনার যে একসাথে রাজপথে আপনারা সংগ্রাম করেছিলেন সেখানে খুঁজে পাননি, কিন্তু এখন বিভিন্ন বড় বড় অন্যতম প্রধান সমন্বয়ক পদে তাদেরকে আপনি খুঁজে পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই গিরগিটিগুলো। প্রত্যেকটি অভ্যুত্থানের পূর্বে এবং পরে এরকম অসংখ্য সুবিধাবাজ, বঞ্চিত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সাথে আপনি আজকে কথা বলবেন, এরা সকল কিছুতে বৈষম্যের শিকার। এরা শুধু এটি বলতে পারে না যে এরা জন্মগতভাবে বৈষম্যের শিকার, কারণ এটি বললে তো দায়টা অন্য জায়গায় চলে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এতটাই ভণ্ড, আপনি এদেরকে দেখবেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে সকল জায়গায় তদবির করতে। এদের কাছে আপনি কখনোই দেখবেন না এরা পুরো মাদারীপুরের কথা বলছে, পুরো দেশের মানুষের কথা বলছে, এই দেশের কথা বলছে, এই দেশের যে পুরো জনগণ তাদের কথা বলছে। তারা কি বলবে? তারা এই জায়গার কাজী হতে যায়, তাদের জন্য সুপারিশ করে দেন। তারা বলবে তারা ওই জায়গার পিয়ন হতে চায়, তাদের জন্য সুপারিশ করে দেন। তারা বলবে তারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চায়, তাদের জন্য সুপারিশ করে দেন। তারা বলবে তারা এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার পেতে চায়, তাদের জন্য সুপারিশ করে দেন। কিন্তু এই সুপারিশ লিগগুলো 5ই আগস্টের আগে তাদেরকে কোথাও কোনো কিছু দিয়ে আপনি খুঁজে পাবেন না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে যে মানুষগুলো রয়েছি, এই মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এরকম বিভিন্ন প্রকারের লীগ আপনার আমার মাঝে বিভিন্ন চেহারায় ঢুকবে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ছোট ছোট লোভ দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, এরপরে আরেকজনের কাছে গিয়ে আপনাকে নিয়ে বদনাম করবে। বিএনপি জানি কি একটা ঝামেলা আছে যে আসলে বিএনপি সংস্কার চায় না, মানে বিএনপি সংস্কার চায়, বিএনপি সংস্কারগুলি জানি কেমন, বিএনপি সংস্কার কোনটাতে চায় না? বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন। এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন। এই দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে তাকে মাঝখানে আবার বিরতি দিতে হবে। মানে আমাদের সংস্কার হচ্ছে এইটা, অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আছে। এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় না। আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে, কিরকম ঝামেলা আমি আপনাকে বলি। যেমন ধরেন বিএনপি এখন, ওরা তো একটা দল, ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় যে বিএনপির পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে কি হবে? ধরা যাক তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, 2 বছর 2টা মেয়াদের পর তারেক সাহেবকে সেখান থেকে সরে যেতে হবে। তো 2টা বছর পরে তারেক সাহেব সরে যেতে হলে তাহলে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হবেন? নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন আসতে নিবেন তখন দলটা কি এক থাকবে, দলটাকে ভেঙে যাবে, এরকমই মনে ওরা চিন্তা করে। ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি 4 বছর থাকলেন, তারপরে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি 2বার প্রধানমন্ত্রী থাকলেন, উনি আরো 8 বছর থাকলেন, কত 12 বছর। তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রী থাকলেন 2 বছর, তাহলে থাকলেন হলো 12 8 20 বছর। তারপরে তার উনার যে মেয়ে আছে তিনি থাকলেন হচ্ছে 8 বছর 28 বছর। 28 বছর তো নিশ্চিতই মোটামুটি, তাই না? তারপরেও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক, মানে এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা। এখন ভারত দোষারোপ করছে, হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে? তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন?
আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি চিঠতে আসছে? আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। ইন্ডিয়া ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবে। এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রফেসর ইউনিসের বিশাল ইমেজ, তার নেটওয়ার্ক, তার মেধা, তার বুদ্ধিমত্তা, তার সৃষ্টিশীলতা, পৃথিবীব্যাপী তার সম্মান, তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানি রুখে দিতে সক্ষমতা দিয়েছে। ওনার মতো লিডারশিপ আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে। প্রফেসর ইউনুস হয়ে উঠেছেন আমাদের ইউনিফাইং ফিগার। র একটা কাজ সব সময় করে দর্শকবৃন্দ, কি করে? র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই কথা না শুনে, ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদাউসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনুস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো। টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব। ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করলেন। এখন দর্শকবৃন্দ, র এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলে নাই, কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বললেন। শুনুন তাজুল ইসলাম কি বলে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুমগুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে। সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে। গার্বেজ দিয়ে, নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজা গুলো যেখানে সোজা কথায় আলামত গুলো নষ্ট করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবকিছু সরাতে গিয়ে একটা বালতির মতো আমরা পাই। তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে। একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো, একটার সাথে এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসে। আমি তখন সামনে ছিলাম। ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম। দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো। তো উনি বললো আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি
নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয় এবং আমরা এই খালাম্মার মনের কথাগুলো একটু সবাই শুনে যাবেন দয়া করে। ডাক্তার ইউনূসের মতো লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই। জানেন, গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদখোর না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এত তাড়াতাড়ি সুর পাল্টে গেল, বুঝলাম না রাতে কেউ কোনো ধুলাই দিল নাকি? ভিডিওটা শেয়ার করুন। যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো, হাড্ডি গুঁড়া করে দেব শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা? সিপিবি রে জয় বাংলা করেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। ইন্ডিয়া আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ। ইনকিলাব জিন্দাবাদ। মানুষের মন মানসিকতা কতটা নিচু হলে এরকম আচরণ করতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বুঝতে পারবে। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ। একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না, কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা, তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, সেই সম্ভবত না, দুঃখজনকভাবে না, এবং এইটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে। কেন না? প্রথম কারণ, ওনার দল বেপরোয়া হয়ে উঠছে। ৩০০ দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না। ৫ই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, যা আগে আওয়ামী লীগ করতো। দেখেন, গত ৮ মাসে বিএনপি মোট খুন করছে ৬১টা। ৬১ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগ, ৭ জন অরাজনৈতিক মানুষ, ১ জন জামাত, এবং ৪৬ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক। এখনো তারা ক্ষমতায় যায়নি। মানুষের মনে তাহলে প্রশ্ন, ক্ষমতা গেলে কি করবে? এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে? তার সে বয়ান কই? এই মিয়া কিসের করছেন? তাড়াতাড়ি দেশে নির্বাচন দেন। আমাদের মতন নেতারা এখন কি না গায়ে মরবো নাকি? আমাদের ইনকামের একমাত্র পথ হচ্ছে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, এখান থেকে চাঁদা তুলে চলা। আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন, আমাদের ইনকামের রাস্তা পথ ক্লিয়ার করেন। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই, আমরা এসছি যার যার জগৎ থেকে এসছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। কি বলে সেকেন্ড কি রিপাবলিক তো থাকে না, আমি তো উম্মি মানুষ, লেখাপড়া জানি না তো। সেকেন্ড কি? সেকেন্ড রিপাবলিক বলে। সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক বলে। ওই বেটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান, ওখানে যাস না কেন? ওই করাচি যা, লাহোর যা, রাওয়ালপিন্ডি যা, ইসলামাবাদ যাই, হ্যাঁ নাকি? আমি ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আছেন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে দেশের মানুষ আপনাকে যেতে দিবে না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাকে, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। আমরা নির্বাচন চাই না, আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে, কারণ এই সরকার যে আসবে সেই খাবে। আমরা এই খাওয়া চাই না, আর এই গুম খুন এটা আমরা চাই না, ন্যায় বিচার চাই। আমরা নির্বাচন চাই না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল, তারা দ্রুতভাবে নির্বাচন চায়। আমরা প্রবাসীরা নির্বাচন চাই 2029 সালে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি অবাক হয়ে যাই যখন ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন মানুষের মুখ থেকে এই ধরনের ফালতু কথাবার্তা শুনতে হয়, যখন সে ব্যঙ্গ করে বলে আশিক চৌধুরী ইংলিশে প্রেজেন্টেশন করে কি করে ফেলছে দেশের মধ্যে কয়েকজন বিনিয়োগকর্তা এনে, অথচ আমার জন্মের পর থেকে দেখে আসতেছি আজ পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দল এতটুকু করার ক্ষমতা রাখে নাই। আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণকে কোন দ্বারায় ব্যাখ্যা করব বলেন? আমরা কি ধরে নেব একজন সফল ব্যক্তিকে দেখে কোনো কিছু করতে না পারা অক্ষম ব্যক্তিগুলা হিংসায় জ্বলতেছে? ডক্টরে এই 8-9 মাসে মানুষে ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকা ওঠায়, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গ হারে দরকার, আঙ্গ খালা দেওয়া দরকার নাই, ঠেকা সিনেও দরকার নাই। হ্যাঁ, যত গালানে থাকবো তত মানুষে ভালো থাকবো। বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম। তাহলে চিন্তা রাখুন, আপনারা এই সমস্ত ভারতের এজেন্টকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছেন। এরা যদি ক্ষমতা আসে তাহলে আপনারা সঠিকভাবে নামাজটাও পড়তে পারবেন না, এটা মাথায় রাখেন। ভিডিওটা শেয়ার করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। সংস্কার করে আর নির্বাচন পেছানোর অপচেষ্টা করবেন না। বিএনপি তার অস্তিত্বের জন্য আসলে নির্বাচনটা চাচ্ছে, এটা হলো তাদের ব্যক্তিগত। প্রথমত হলো যে বিএনপির অস্তিত্বের জন্য নির্বাচনটি আসলে যদি আগামী 1 মাসের মধ্যে করতে পারে বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়, অর্থাৎ মে মাসের মধ্যে। বিকজ এটা এখন বিএনপি অস্তিত্বের সংকটে পড়ে গেছে। সারা বাংলাদেশে তার নেতাকর্মীরা যাকে বলা হয় অবাধ্য হয়ে পড়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে যত রকম অপকর্ম আছে সব কর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। ফলে বিএনপির হাইকমান্ড রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওদিকে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এই মুহূর্তে তারা কৌশলে এরকম একটা নীরবতা ভূমিকা পালন করছেন, যার ফলে বিএনপি লোকদের যেন বদনাম হয়, দুর্নাম হয় এবং ভোটের মাঠে যেন তাদের ভরাডুবি ঘটে। এজন্য তারা চোখ বুজে থাকছেন অনেক ক্ষেত্রে, এবং সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এই বিএনপির প্রতি। ফলে বিএনপি তার অস্তিত্বের জন্য আসলে নির্বাচনটা চাচ্ছে, এটা হলো তাদের ব্যক্তিগত। আমার প্রয়োজন, আমার ক্ষুধা লাগছে, আমি খাবার চাইবো না, বিএনপির তখন নির্বাচনটা দরকার। হয় নির্বাচন নয় আন্দোলন। স্বৈরাচার হাসিনার পতনের পরে বিএনপি কিন্তু গণমানুষের দল হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের তাড়াহুড়োর কারণে ধীরে ধীরে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে? আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো, আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব, চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন। দেশের জনগণ জানে, বুঝতে পারে প্রফেসর ইউনূসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছে, কেন দ্রুত নির্বাচন চান। জনগণের জন্য প্রফেসর ইউনূসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন করে দিয়েছেন। অথচ মির্জা ফখরুল যখন বললেন আওয়ামী লীগের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে, তখনই তাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা শুরু হয়, আর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। 5ই আগস্টের পর থেকে ভারতের বিতর্কিত কার্যকলাপের বিপক্ষে যে লোকটি স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিকে ভারত আমাদের পানি দেয় না, আরেকদিকে আমাদের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে এই কথা বলে ঠিক হবে কিনা? হাসিনার দিকে একটু তাকান। আমি আমার বিএনপি কে বলতে চাই, বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত এখনো আওয়ামী লীগকে। যদি বিএনপি আগামী দিন নির্বাচন করতে চায়, প্রতিদ্বন্দ্বী ভাববেন আওয়ামী লীগ আর কাউকে না। কারণ প্রতিটা ঘরে একটা আওয়ামী লীগ আছে, প্রতি ঘরে একটা বিএনপি আছে, এর বাইরে কোনো বাস্তবতা। কিন্তু তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদার। হাসিনার মধ্যে 16 বছর
স্বৈরশাসককে যদি আমরা দমাতে সক্ষম হই, বিএনপি স্বৈরাচার হিসেবে আসুক না, আমরা কি বিএনপি কে কবলে ঢোকা থেকে আমরা একদম কিছু হবো? কখনো